হরমুজ প্রণালী, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং বৃহত্তর ভারত উপসাগরের সাথে সংযুক্তকারী একটি সংকীর্ণ জলপথ এবং হাজার হাজার বছর ধরে বিশ্বের অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে পরিচিত। আপনি যদি বর্তমান ঘটনা প্রবাহের সাথে পরিচিত থাকেন, তবে আমি নিশ্চিত যে আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তবে বর্তমান সংঘাতকে সরিয়ে রাখলে এই ক্ষুদ্র জলপথটির একটি অত্যন্ত চমকপ্রদ ইতিহাস রয়েছে, যা আমরা আমার আজকের এই ভিডিওতে কভার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ইরানের দক্ষিণ উপকূল এবং আরব উপদ্বীপের উত্তর তীরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই প্রণালীটি পারস্য উপসাগরের একমাত্র প্রাকৃতিক বহির্গমন পথ। এর সবচেয়ে সংকীর্ণ স্থানে এর বিস্তার মাত্র ৩০ থেকে ৩৫ কিলোমিটার, আর জাহাজ চলাচলের পথগুলো আরও সরু। হাজার বছর ধরে এই ভৌগোলিক অবস্থানের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট হিসেবে কাজ করেছে, যা নিকট প্রাচ্য ও বৃহত্তর বিশ্বের মধ্যে বাণিজ্য, যোগাযোগ এবং ধারণার আদান প্রদানকে সহজতর করেছে। বন্ধুরা, আজ এই একই করিডোর দিয়ে বিশাল বিশাল তেলের ট্যাঙ্কগুলো বৈশ্বিক বাজারে পণ্য পরিবহন করে। তবে এই এলাকায় কেবল জাহাজ চলাচলের চেয়েও বেশি কিছু রয়েছে। প্রাচীন বিশ্বে পারস্য উপসাগর, যা স্থানীয়ভাবে লোয়ার সি নামে পরিচিত ছিল, তা মেসোপটেমিয়া, আরব উপদ্বীপ, ইরান এবং দূরবর্তী সিন্ধু উপত্যকা সভ্যতার মধ্যে বাণিজ্য সংযোগকারী একটি মাধ্যম ছিল। দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দের দিকে উর ও লাগাসের মতো শহরের বণিকরা ওমান থেকে তামা ও ডায়োরাইট এবং দূর পূর্বের দেশগুলো থেকে কাঠ, মূল্যবান পাথর ও বিলাসবহুল পণ্যের সন্ধানে এই জলপথে যাত্রা করত। মেসোপটেমিয়া এবং ভারত মহাসাগরের মধ্যে চলাচলকারী যে কোনো জাহাজকেই এই সংকীর্ণ পথ দিয়ে যেতে হতো, যাকে আমরা এখন হরমুজ প্রণালী বলি, যা ব্রোঞ্জ যুগেও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করেছিল। নিকট প্রাচ্যে ক্ষমতা এক সাম্রাজ্য থেকে অন্য সাম্রাজ্যে হস্তান্তরিত হওয়ার সাথে সাথে পারস্য উপসাগর এবং এই প্রণালীর নিয়ন্ত্রণও পরিবর্তিত হয়েছে। প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দে আচেমেনিড পারস্যের রাজা প্রথম দারিয়াস, যিনি দারিয়াস দ্য গ্রেট নামে পরিচিত, ভূমধ্যসাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত এক বিশাল অঞ্চলকে একত্রিত করেছিলেন। পারস্য শাসনামলে উপসাগরটি একটি সাম্রাজ্যিক সংযোগ স্থল হয়ে ওঠে, যা পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোকে দক্ষিণ পশ্চিম ইরান এবং মেসোপটেমিয়ার মূল কেন্দ্রের সাথে যুক্ত করে। সম্ভবত তৃতীয় শতাব্দীতে পার্থিয়ান বা প্রাথমিক সাসানীয় যুগে প্রণালীটি তার আধুনিক নামের অনুরূপ একটি নাম অর্জন করে, তা হল হরমুজ। ধারণা করা হয় নামটি মধ্য পারস্যের শব্দ আহুরা মাজদা থেকে এসেছে, যা জরথ্রুষ্টবাদের সর্বোচ্চ দেবতা। এর আরেকটি ব্যাখ্যাও রয়েছে। বলা হয় হরমুজ শব্দটি হুর এবং মগ থেকে এসেছে, যার অর্থ দাঁড়ায় খেজুরের স্থান বা খেজুর গাছের উপত্যকা। এই সামুদ্রিক প্রবেশ পথের কৌশলগত গুরুত্ব অনুধাবন করে সাসানীয় শাসকরা এর উত্তর ও দক্ষিণ উভয় তীরের ওপর তাদের কর্তৃত্ব বিস্তার করেছিলেন, যার ফলে তারা কার্যকরভাবে পারস্য উপসাগরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতেন। এই অর্থে হরমুজকে আহুরা মাজদার স্থান বা আহুরা মাজদার সুরক্ষার অধীনে একটি পথ হিসেবে বোঝা যেতে পারে। এমনকি দূরবর্তী শক্তিগুলোও এই প্রণালীর গুরুত্ব সম্পর্কে সচেতন ছিল। ১১৬ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রাজান তার পূর্বাঞ্চলীয় অভিযানের সময় পারস্য উপসাগরের মোহনায় পৌঁছেছিলেন। ধ্রুপদী ইতিহাসবিদ ক্যাসিয়াস ডিও এর মতে তিনি জাহাজগুলোকে ভারতের দিকে যেতে দেখে মন্তব্য করেছিলেন যে তিনি যদি আরও তরুণ হতেন তবে তাদের সাথে যোগ দিতেন। ওই প্রতিটি জাহাজই এই সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছিল, যাকে আমরা এখন হরমুজ প্রণালী বলি। সপ্তম শতাব্দীতে ইসলামের উত্থানের পর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দ্রুত সম্প্রসারিত ইসলামিক বিশ্বের সাথে একীভূত হয়। মধ্যযুগে ভারত মহাসাগরের বাণিজ্যের বেশিরভাগই ছিল মুসলিম বণিকদের দখলে এবং উপসাগরটি আব্বাসীয় খিলাফত ও পরবর্তী ইসলামীয় রাষ্ট্রগুলোর সাথে পূর্ব আফ্রিকা থেকে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলোকে
সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত। মধ্যযুগের শেষের দিকে একটি শক্তিশালী এবং অত্যন্ত বিশ্বজনীন রাষ্ট্র উদ্ভূত হয়, যা প্রণালীটিকে তার আধুনিক নামটি দেয়, হরমুজ রাজ্য। মূলত দক্ষিণ ইরানের মূল ভূখণ্ডে অবস্থিত এই রাজ্যটি আঞ্চলিক অস্থিরতা এবং মঙ্গল আমলের বিশৃঙ্খলার কারণে ত্রয়োদশ শতাব্দীর কোনো এক সময়ে তার রাজধানী প্রণালীর প্রবেশপথের হরমুজ দ্বীপে স্থানান্তর করতে বাধ্য হয়। ধীরে ধীরে হরমুজ পশ্চিম ও দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। রাজ্যটি খুব কম কৃষি জমির অধিকারী ছিল এবং নিজস্ব উৎপাদিত পণ্য খুব সামান্য ছিল। মূলত এর সম্পদ এসেছিল এর অবস্থানের কারণে। পারস্য উপসাগর, ভারত, পূর্ব আফ্রিকা এবং বৃহত্তর ইসলামী বিশ্বের মধ্যকার সামুদ্রিক সংযোগস্থলে অবস্থিত হরমুজ বাণিজ্যের একটি কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। পুরো ইউরেশিয়ার বণিকরা মশলা, বস্ত্র, মুক্তা, মূল্যবান ধাতু এবং সিরামিক পণ্য নিয়ে এর বন্দরগুলো দিয়ে যাতায়াত করত। হরমুজের শাসকরা এই বাণিজ্যের ওপর কর আদায় করে অসাধারণ ধনী হয়ে ওঠেন। অন্যদিকে শহরটি তার বিলাসিতা, বৈচিত্র্য এবং নানাবিধ অনৈতিক কাজের জন্য বিখ্যাত হয়ে ওঠে। 1271 বা 1272 সালের দিকে হরমুজ ভ্রমণকারী ভেনিসীয় বণিক মার্কো পোলো পরবর্তীতে হরমুজকে সারা বিশ্বের পণ্য ভাণ্ডারে সমৃদ্ধ এক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বর্ণনা করেছিলেন। তার ভাষ্যমতে ভারত থেকে বণিকরা মশলা, মূল্যবান পাথর, মুক্তা, সিল্ক, সোনা, হাতির দাঁত এবং আরও অনেক বিদেশি পণ্য বোঝাই জাহাজ নিয়ে সেখানে আসত। পরবর্তীতে পর্যটকরাও এখানে প্রাকৃতিক সম্পদের উপর নয়, বরং পৃথিবীর অন্যতম কৌশলগত সামুদ্রিক অবস্থানের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই ঝকঝকে বাণিজ্য ও সম্পদে শহরের ছাপ লক্ষ্য করেছেন। এই সম্পদ এবং কৌশলগত অবস্থানই ষোড়শ শতাব্দীর শুরুর দিকে পর্তুগিজদের দৃষ্টি আকর্ষণ করে, যা প্রণালীর ইতিহাসের পরবর্তী অধ্যায়ের মঞ্চ প্রস্তুত করে। 1507 সালে পর্তুগিজ অ্যাডমিরাল আফোনসো ডি আলবুকার্ক ইউরোপের সাথে এশিয়ার সংযোগকারী সমুদ্রপথ নিয়ন্ত্রণের লক্ষ্যে পর্তুগালের গ্র্যান্ড কৌশলের অংশ হিসেবে হরমুজ দ্বীপটি দখল করেন। দ্বীপে একটি দুর্গ ও নৌঘাঁটি স্থাপন করে। পর্তুগিজরা পারস্য উপসাগরে প্রবেশকারী ও প্রস্থানকারী জাহাজ চলাচলের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। যদিও স্থানীয় শাসকরা ও প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যগুলো পর্তুগিজ আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিল। পর্তুগাল 1 শতাব্দীরও বেশি সময় ধরে হরমুজ ধরে রাখতে সক্ষম হয়। সোসাইটি অফ জিসাসের প্রতিষ্ঠাতা ফ্রান্সিস জেভিয়ার, যাকে পরবর্তীতে সাধু হিসেবে স্বীকৃতি দেয়া হয়, তার মতে হরমুজ ছিল তৎকালীন নতুন সোদম ও গোমরা শহর। সোদম ও গোমরা হল বাইবেল ও কুরআনে বর্ণিত প্রাচীনকালের দুটি অভিশপ্ত শহর, যা তাদের অধিবাসীদের সমকামিতা, চরম অনৈতিকতা, অহংকার, নিষ্ঠুরতা এবং সৃষ্টিকর্তার অবাধ্যতার কারণে আকাশ থেকে অগ্নিবৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়েছিল। ফ্রান্সিস জেভিয়ার জাপানে যাওয়ার পথে হরমুজে থামেন এবং তার ভাষ্যমতে এর নৈতিক অবস্থা ছিল অত্যন্ত জঘন্য এবং কলঙ্কিত। এটি ছিল সবচেয়ে কুৎসিত কামুকতা এবং প্রাচ্যের প্রতিটি ধর্মের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রূপের আবাসস্থল। খ্রিস্টানরাও তাদের জীবনের চরম অবাধ স্বাধীনতার ক্ষেত্রে অন্যদের মতোই খারাপ ছিল। সেখানে অল্প সংখ্যক যাজক ছিল, কিন্তু তারা তাদের এই উপাধির একদমই যোগ্য ছিল না। আরব এবং পার্সিরা সবচেয়ে ঘৃণ্য ধরনের দুর্নীতির প্রচলন করেছিলেন। ফ্রান্সিস জেভিয়ারের ভাষায় হরমুজকে বিভ্রান্তি এবং নৈতিক অবক্ষয়ের কারণে বাবেল বলা হতো। বৈধ বিবাহ ছিল বিরল ব্যতিক্রম। বিদেশি সৈনিক এবং বণিকরা তাদের লালসা মেটাতে সমস্ত সংযম হারিয়ে ফেলেছিল। এখানে মন্দ বিষয়কে ভালো বলা হতো এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা ও চুক্তির তোয়াক্কা না করাই এখানে কালচার হয়ে উঠেছিল। 1622 সালে সাফাভিদ পারস্য সাম্রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগিতায় দ্বীপটি দখল করে এবং পর্তুগিজদের অঞ্চল থেকে বিতাড়িত করে।
এতে পর্তুগিজ নিয়ন্ত্রণের অবসান ঘটে। এই ঘটনাটি উপসাগরে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনে। সাফাভিদরা যখন উত্তর উপকূল বরাবর পারস্য কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করে, তখন ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের মতো ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো এই অঞ্চলে তাদের অর্থনৈতিক উপস্থিতি বিস্তার করতে শুরু করে। পরবর্তী শতাব্দীগুলোতে ইউরোপীয় বণিকরা উপসাগরের বাণিজ্য নেটওয়ার্কে ধীরে ধীরে অংশগ্রহণ বাড়াতে শুরু করে, যদিও স্থানীয় আরব এবং পারস্য শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে অব্যাহত রাখে ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্য পারস্য উপসাগরে প্রভাবশালী নৌশক্তি হিসেবে আবির্ভূত হয়। এই অঞ্চলে ব্রিটেনের আগ্রহ মূলত ভারত, যা ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ছিল, তার সাথে ইউরোপের সংযোগকারী সমুদ্র পথগুলোকে রক্ষা করার প্রয়োজনে চালিত হয়েছিল। আরব উপকূল বরাবর স্থানীয় শাসকদের সাথে ধারাবাহিক চুক্তির মাধ্যমে ব্রিটেন প্রোটেক্টরেট বা সুরক্ষাধীন অঞ্চলের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে এবং নিশ্চিত করে যে উপসাগরটি তাদের কৌশলগত প্রভাবের অধীনে থাকবে। বিংশ শতাব্দী এই প্রণালীর গুরুত্বকে এমনভাবে বদলে দেয় যা আগের প্রজন্ম কল্পনাও করতে পারেনি। 1908 সালে ইরান এবং পরবর্তীতে সৌদি আরব, কুয়েত, ইরাক এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রে বিশাল পেট্রোলিয়াম মজুদ আবিষ্কারের ফলে এই অঞ্চলটি বিশ্ব তেল অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপসাগর থেকে তেল রপ্তানির নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালী ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার বাজারে অপরিশোধিত তেল বহনকারী ট্যাঙ্কারগুলোর প্রধান রুট হয়ে ওঠে। বর্তমানে বিশ্বের দৈনিক তেল সরবরাহের প্রায় 1/5 এবং লিকুইফাইড প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই সংকীর্ণ চ্যানেল দিয়ে প্রবাহিত হয়। উপরন্তু এই অঞ্চলটি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে উৎপাদিত বিশ্বের প্রায় 30% সার রপ্তানি করা হয়। সুতরাং আমরা বুঝতে পারছি যে কেন এই প্রণালী দিয়ে পণ্য প্রবাহে সামান্যতম ব্যাঘাত বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক ধাক্কা দিতে পারে। বন্ধুরা, এই হরমুজ প্রণালী সর্বদা পানির একটি সাধারণ প্রসারিত অংশের চেয়ে বেশি কিছু ছিল। প্রাচীন বণিক থেকে মধ্যযুগীয় রাজ্য, ইউরোপীয় সাম্রাজ্য থেকে আধুনিক পরাশক্তি, এই সংকীর্ণ পথের নিয়ন্ত্রণ বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতি বয়ে এনেছে। বন্ধুরা, আজ এই পুরো বিশ্বে যেই হরমুজ প্রণালী নিয়ে এত যুদ্ধ, আশা করি আমি কিছুটা হলেও হরমুজ প্রণালী সম্পর্কে আপনাদের জানাতে পেরেছি। আজকের এই এপিসোডটা কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরও ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সচেতন থাকবেন।